দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম। বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠক। পরস্পরের প্রশংসা করলেন দুই নেতা। তাইওয়ান বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিল পরাশক্তি চীন। টিসিবির পণ্য নিম্ন আয়ের মানুষের জন্য স্বস্তি নিয়ে এলেও অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। নষ্ট হচ্ছে কাজের সময়। লোকবল সংকটের কথা বলছে সরকারি এই প্রতিষ্ঠান। আমাদের নিজস্বভাবে লোক দিয়ে মাপানো হয়, তারপরে দেওয়া হয়, এই জন্য একটু সমস্যা হয়। গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় ইনুর বিচার শেষ। যে কোনো দিন রায়। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় দীপুমণি, বাবু ও রূপাকে গ্রেপ্তার দেখানো হলো। শাপলা চত্বরে যে ঘটনাটা ঘটবে, তিনি আগে থেকেই এই টোটাল মেকানিজমের মধ্যে জড়িত ছিলেন। দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু ঠেকানো যাচ্ছে না। 24 ঘন্টাতে আরও 7 শিশুর প্রাণ গেল। নতুন করে 1,500-এর বেশি রোগী আক্রান্ত। 2 মাসে মোট 439 শিশুর মৃত্যু। ঈদ সামনে রেখে বিভিন্ন খামারে চলছে পশু মোটাতাজাকরণের ব্যস্ততা। অনেক খামারের বিরুদ্ধে রয়েছে ক্ষতিকর ওষুধ ব্যবহারের অভিযোগ। সরকারের নজরদারি অপর্যাপ্ত। ভেটেরিনারি যে ড্রাগগুলো আছে সেগুলো অবশ্যই দেশে যে একজন ভেটেরিনারিয়ান প্রেসক্রিপশন ছাড়া যাতে কোনোভাবে বিক্রি না করতে পারে, স্পেশালি অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড যেগুলো, এটাকে একদম স্ট্রিক্টলি মনিটরিংয়ে আনতে হবে। ইসরায়েলি আগ্রাসনের 2 বছর পর ফিলিস্তিনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ম্যারাথন। বেথলেহেম ও গাজা উপত্যকায় এই আয়োজনে অংশ নিল 13,000-এর বেশি ক্রীড়াবিদ। এবারে পুরো আয়োজন। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, নতুন করে প্রমাণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ বেইজিংয়ে আন্তরিক পরিবেশে বৈঠক করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। বার্তা দিলেন সম্পর্ক আরও জোরদারের। একজন আরেকজনের প্রশংসাও করেছেন। ট্রাম্পকে তাইওয়ান নিয়ে মাথা না ঘামানোর পরামর্শ দিয়েছেন জিনপিং। বিশ্ব রাজনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর একটি যুক্তরাষ্ট্র ও চীন। একদিকে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি, অন্যদিকে সবচেয়ে বড় উৎপাদনক্ষম শক্তি। আর এই দুই পরাশক্তির সম্পর্ক এখন দাঁড়িয়ে আছে সহযোগিতা আর প্রতিযোগিতার মাঝখানে। এই বাস্তবতায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফর শুধু একটি কূটনৈতিক সফর নয়, বরং এটি বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তির যুদ্ধ আর ভূ রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণে এক বড় মঞ্চ। বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বৈঠক করেন ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। প্রশ্ন হলো, এই সফরে কি সত্যিই বরফ গলবে, নাকি দুই দেশের প্রতিযোগিতা আরও তীব্র হবে? ট্রাম্পের রাজনীতির বড় অংশ জুড়েই আছে সবার আগে আমেরিকা নীতি। চীনের সাথে পাল্লা দিতেই মূলত এই নীতি ট্রাম্প শাসিত হোয়াইট হাউসের। 2018 সালে শুরু হওয়া বাণিজ্য যুদ্ধে শত শত বিলিয়ন ডলারের পণ্যের ওপর শুল্ক আরোপ করে ওয়াশিংটন। জবাবে পাল্টা শুল্ক ঘোষণা দেয় বেইজিং। কিন্তু এবার ট্রাম্প চাইছেন দুই দেশের সম্পর্ক আরও নির্ভরশীল হোক, বাড়ুক বাণিজ্য। তাদের মধ্যে সবচেয়ে বড় প্রতিযোগিতা প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। তবে এই সম্পর্ক এখন আর শুধু বাণিজ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই। ক্ষমতার ভারসাম্য আর বৈশ্বিক রাজনীতি নির্ধারণ করছে ওয়াশিংটন ও বেইজিং সম্পর্কের ভিত্তি। As allies in World War II, President Franklin Roosevelt's mentions of the brave people of China. তাই তাইওয়ান নিয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বলেছেন, এই দ্বীপকে কেন্দ্র করে তৈরি হওয়া মতভেদ দুই পরাশক্তিকে সরাসরি যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। Just as many Chinese now love basketball and blue jeans, Chinese restaurants in America today outnumber the 5 largest fast food chains in the United States all combined. That's a pretty big statement. সাক্ষাতে ট্রাম্প ও শি জিনপিং একজন আরেকজনের প্রশংসা করেছেন। গত বছর ট্রাম্পের শুল্ক আরোপের ফলে নতুন করে যে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছিল তার নিরসনে দুই দেশের প্রতিনিধিদের নিয়ে একটি বিশেষ বোর্ড গঠনের প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। পরে দুই নেতা একসাথে নৈশভোজে অংশ নেন। সাইফুর রহমান শিশির, দীপ্ত বার্তাকক্ষ।
নিম্ন আয়ের মানুষের জন্য টিসিবির পণ্য কিছুটা স্বস্তি নিয়ে এলেও সহজে তা মিলছে না। রাজধানীতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। এতে নষ্ট হচ্ছে তাদের কাজের সময়। সংশ্লিষ্টরা অবশ্য লোকবল বাড়ানোর কথা বলছেন। কখন তাদের সেই আশার আলোর ট্রাকটি এখানে এসে উপস্থিত হবে, যে ট্রাকটির মধ্য দিয়ে তারা তাদের পরিবারের জন্য কিছু খাবার জোগাড় করতে পারবেন, খাদ্যের নিরাপত্তা দিতে পারবেন। সেই ট্রাকটি হলো টিসিবির যে কার্যক্রম শুরু হয়েছে, সেই টিসিবির কার্যক্রমের যে পণ্যগুলো দেওয়া হয় সেই পণ্যগুলো নেওয়ার জন্য। কিন্তু তারা সকাল 9টা থেকে অপেক্ষা করলেও এখনও কিন্তু সেই ট্রাকটি এসে পৌঁছায়নি। আমরা আসলে তাদের কাছে শুনবো তারা প্রতিদিন কীভাবে অপেক্ষা করে কি তাদের যে পণ্যের যে চাহিদা, সেই চাহিদা কি পূরণ হয়, বা কতটুকু সেই পণ্য চাহিদা পূরণ করে তাদের পরিবারকে স্বস্তি দিতে পারে। ভাঙ্গা দাঁড়ায় থাকতে আমার অনেক কষ্ট লাগে, আর না নিয়েও তো পারি না, অভাবী সংসার। কালকে গাড়ি আইছিল, আজকে তোর গাড়ি এখন হয় না। আশায় বই যদি থাকে আইহে গাড়ি একটা তেল লুম এই আর কি। যে টাইমে যদি দেয় 9টাতে যদি 11টার মধ্যে দেওয়া শুরু করে, তাহলে আমরা মনে করি অন্য একটু কিছু করতে পারি। পোকা করতে করতে খিদা হইতে লাগছে, ওই যে তেল বই রয়েছি, খাইতাম যাবো। এই যে তেল চিনি নিতে আইগে যাগো জোর আছে, হেরা 3-4 বারও নেয়, আমাকে জোর নাই, আমরা খালি হাতে চলে যাই। সকাল 8টা থেকে দুপুর 1টা, এই টানা 6 ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই সাধারণ খেটে খাওয়া মানুষেরা এখানে অপেক্ষা করেছেন এবং তাদের পণ্যটি এখন তারা সংগ্রহ করবেন। তবে আমরা এখানের যে ডিলার রয়েছেন, এখানে যারা এই টিসিবির দায়িত্বের কাজের সাথে যুক্ত, আমরা তাদের সাথে কথা বলবো, জানার চেষ্টা করব আর ঠিক এত দীর্ঘ সময় অপেক্ষা আসলে সাধারণ খেটে খাওয়া মানুষদের কেন করতে হলো। আমাদের তো আর মাপার একবারে মেপে দেওয়া হয় না, তা আমাদের নিজস্বভাবে লোক দিয়ে মাপানো হয়, তারপরে দেওয়া হয়। এই জন্য একটু সমস্যা হয়। তারপরে এটা আমরা নিজেরা যেভাবে পারি মেনটেন করে আর কি পাবলিককে দিয়ে দেওয়া হয় আর কি। ভালো লাগতেছে, জামগা যায় সেটা গোসল করবো, ভাত খাবো, নামাজ পড়বো। মধ্যযুগের কবি ভারতচন্দ্র রায়গুণাকার বলেছিলেন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তাই তো সংকট কাটিয়ে অভাবী মানুষের মুখে হাসি ফোটানোর পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত হোক, এমনটাই চাওয়া সকলের। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার বিচার কার্যক্রম শেষ। যে কোনো দিন রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজ ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের প্যানেল রায় অপেক্ষমান রেখেছে। আর শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। 2024 সালের গণ অভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় 6 জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। তার বিরুদ্ধে উস্কানি, প্ররোচনা ও ষড়যন্ত্র সহ 8টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। 2025 সালের 1 ডিসেম্বর এই মামলায় প্রসিকিউশনের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বৃহস্পতিবার যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় মামলাটি এখন রায়ের জন্য অপেক্ষমান রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। তৎকালীন প্রধানমন্ত্রীর সাথে তার যে কথোপকথন, সমগ্র বিষয়গুলো তিনি এবং প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রিসভার অন্যান্য নেতৃবৃন্দের সাথে তার যে একটা কনস্পিরেসি ছিল, ক্রিমিনাল কনস্পিরেসি ছিল, সেটি আমরা আদালতে আজকে যুক্তিতর্কের মধ্য দিয়ে আমরা তুলে ধরেছি এবং আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে তার বিরুদ্ধে জানিত যে চার্জগুলো আছে, চার্জগুলোর প্রমাণ সাপেক্ষে উপযুক্ত শাস্তি আমরা দাবি করেছি। প্রসিকিউশনের যে অভিযোগ, সেই অভিযোগের বিষয়ে আমাদের একটাই বক্তব্য যে তিনি কোনো ধরনের ষড়যন্ত্র, পরিকল্পনা বা উস্কানিমূলক কোনো বক্তব্য প্রদান এসব তিনি করেননি। তিনি সম্পূর্ণ নির্দোষ এবং আমরা তার বেকসুর খালাস দাবি করেছি এবং আমরা বিশ্বাস করি তিনি খালাস পাবেন। এদিকে সাবেক মন্ত্রী দীপু মনি এবং 71 টিভির সাংবাদিক মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে 2013 সালের 5 মে শাপলা চত্বরে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। ভুল প্রতিবেদনের জন্য আমরা তাকে অভিযুক্ত করিনি। তার বিরুদ্ধে যে অভিযোগটা আপাতত পাওয়া যাচ্ছে যে তিনি এই পরিকল্পনার সাথে জড়িত ছিলেন, যে শাপলা চত্বরে যে ঘটনাটা ঘটবে তিনি আগে থেকেই এই টোটাল মেকানিজমের মধ্যে জড়িত ছিলেন। সেইখানে অপরাধ এবং পাশে সেই মেকানিজমের মধ্যে যে তিনি ছিলেন সেইটা তার পরবর্তীতে সমীকরণ রিপোর্টের মধ্য দিয়ে এটা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয়েছে। সেইটা আমরা বলছি যে আমরা যদি তার সেখানে যদি কোনো অ্যাবেটমেন্টের মধ্যে যদি তাকে না পাওয়া যায়,
কোনো কনস্পিরেসির মধ্যে যদি না পাওয়া যায় তিনি বেনিফিট পাবেন। একটা গণমাধ্যম কর্মী গণমাধ্যমে তার যে কাজ সেটা উনি করেছেন। আমরা সব বিষয় যদি আইসিটি ট্রাইব্যুনালে নিয়ে আসি তাহলে আমরা একটা সময়ে এই ট্রাইব্যুনালের যেই অ্যাকসেপ্টেন্স টু পিপল, এটার যে গ্রহণযোগ্যতা এবং যে স্যাংটিটি, এটাকে আসলে আমরা আস্তে আস্তে প্রশ্নবিদ্ধ করে ফেলবো। শাপলা চত্বরের ঘটনায় এখন পর্যন্ত ঢাকাসহ 4 জেলায় 58 জন হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে নিশ্চিত করেছেন চিফ প্রসিকিউটর। 30 জন এই মামলায় আসামি হবেন জানিয়েছেন প্রসিকিউশন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে 24 ঘন্টাতে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে 1518 রোগীর শরীরে হাম ও এর উপসর্গ পাওয়া গেছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরের বিবৃতিতে এমন তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী গত 15 মার্চ থেকে সারা দেশে হাম ও এর উপসর্গে মোট 439 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে 39,160টি শিশু। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে 34,968 শিশু। আগামী বছর থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি, আর এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে 6 জুন থেকে। আজ এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম ও এহসানুল হক মিলন। বলেছেন আগামী 2 বছরের মধ্যেই কমিয়ে আনা হবে সেশন গ্যাপ। সেশন গ্যাপ থেকে শিক্ষার্থীদের মুক্তি দিতে নতুন উদ্যোগ নিয়েছে সরকার। তাই 2027 সাল থেকে মাধ্যমিক ও সমমান এবং উচ্চ মাধ্যমিক ও সমমান পরীক্ষা এগিয়ে আনার কথা জানান শিক্ষামন্ত্রী। বৃহস্পতিবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে বলেন আগামী 2 বছরের মধ্যে সেশন গ্যাপ পুরোপুরি কমিয়ে আনতে চান তিনি। আমরা ইতিমধ্যে দেখেছি যে এই এসএসসি পাস করতে 20 বছর বয়স হয়ে যায়, অর্থাৎ ডেমোগ্রাফিক ডিভিডেন্টে আমরা দেখেছি যে জাতি 40 লক্ষ বছর পিছিয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করছি সেশন জটকে কমিয়ে আনা, সিলেবাস কভার করা এবং সঠিকভাবে তাদের শিখন হওয়ার পরে পরীক্ষা নেওয়া, এই বিষয়গুলিকে আমরা গুরুত্ব দিয়েছি। কোচিং বাণিজ্য বন্ধ করতে ফলাফল ঘোষণার পর ভর্তির জন্য বেশি সময় রাখা হবে না বলেও জানিয়েছেন মন্ত্রী। বলেছেন শিক্ষা ব্যবস্থার ব্যাপক পরিবর্তনের পক্ষে শতকরা 85% মানুষ। তাহলে কোচিং সেন্টার কখন প্রয়োজন হবে না তখনই তো বন্ধ হবে। প্রয়োজন হবে না কিভাবে? খুব সিম্পল, ক্লাসরুম এডুকেশন হবে, ইন হাউস কোচিং হবে, টিচারই পড়াবে। আস্তে আস্তে আপনার এই জায়গাটি আমাদের ফেরত আসতে হবে, টিচাররাই তার ছাত্রদের পড়াবে। সাধারণত পরীক্ষার 2 মাসের মধ্যে ফল প্রকাশিত হয়, এটি আরও কমিয়ে আনার চেষ্টা হবে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী। রেজাল্ট বেরোয়ার সাথে সাথেই যেন আবার তারা অ্যাডমিশন নিতে পারে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। জনস্বাস্থ্য আর খাদ্য নিরাপত্তার প্রশ্নে দেশে এখন গুরুত্ব পাচ্ছে নিরাপদ পশুপালন। ঈদ ঘিরে বিভিন্ন খামারে চলছে পশু মোটা তাজাকরণের ব্যস্ততা। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন সব মোটা তাজা পশু প্রকৃত অর্থে মোটা তাজা নয়। অধিকাংশ খামারির বিরুদ্ধে ক্ষতিকর ওষুধ ব্যবহারের অভিযোগ রয়েছে। এক্ষেত্রে সরকারের নজরদারি অপর্যাপ্ত। কোরবানির ঈদ এলেই দেশে বাড়ে পশু মোটা তাজাকরণের প্রবণতা। খামারিদের লক্ষ্য কম সময়ে বেশি ওজন এবং বেশি লাভ। তবে প্রশ্ন হচ্ছে এইসব মোটা তাজাকরণ কতটা বৈজ্ঞানিকভাবে হচ্ছে, কিংবা সব পশুই কি স্বাভাবিকভাবে মোটা করা হচ্ছে, নাকি কোথাও কোথাও ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর স্টেরয়েড, হরমোন কিংবা নিষিদ্ধ ওষুধ। প্রাণী সম্পদের তথ্য বলছে বর্তমানে দেশে কোরবানিযোগ্য গবাদি পশু 1,23,00,000-এর বেশি। বিপরীতে চাহিদা 1,01,00,000। এই চাহিদাকে ঘিরে গড়ে উঠেছে হাজারো খামার। অধিকাংশ খামারে এখন সুষম খাবার ও পরিচর্যার মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালনে ঝুঁকছেন। ডক্টর সাজের যে দানাদার খাদ্যগুলো থাকে ওইগুলোই কিন্তু আমরা দানাদার খাদ্যটা দিচ্ছি। তবে দ্রুত মোটা তাজাকরণের ওষুধ ব্যবহারেরও অভিযোগ রয়েছে। স্টেরয়েডের কথা বললেন, আবার নতুন আরেকটা ফর্মুলা আসছে, ব্রয়লারের ফিড গরুকে খাওয়ানো হয়। আর আমরা স্টেরয়েড ব্যবহার করি না, ব্রয়লারের ফিড ব্যবহার করি না। এ নিয়ে উদ্বিগ্ন ক্রেতারাও। নাদুসুর হলে আমরা চিন্তা করি যে এটা নিশ্চয়ই স্টেরয়েড দিয়েছে। গরুগুলাতে নাম্বারিং সিস্টেম থাকা উচিত ছিল পশু সম্পদ বিভাগ থেকে, যে এগুলা সব আমাদের দেখা আছে, এগুলাতে কোনো রকম মোটা তাজাকরণের কিছু খাওয়ানো হয়নি। খামারিরা বলছেন পশু খাদ্যের দাম বাড়ায় উৎপাদন ব্যয় বেড়েছে কয়েক গুণ, ফলে
কম সময়ে বেশি লাভের চাপ তৈরি হচ্ছে। তবে প্রশ্ন, লাভের এই প্রতিযোগিতায় কতটা নিরাপদ থাকছে জনস্বাস্থ্য, আর সরকারি তদারকি বা কতটা কার্যকর? প্রাণী সম্পদ অধিদপ্তরের দাবি, নিবন্ধিত 9 লাখ খামারি বিজ্ঞানসম্মত উপায়ে পশু মোটাতাজা করছে। তাছাড়া পশুর রক্ত পরীক্ষায় ওষুধ ব্যবহারের তথ্য জানা যায়। কোনো গবাদি পশুর সম্পর্কে কোনো প্রকার অসুস্থতা বা সন্দেহ পোষণ করলে ওনারা ভেটেরিনারি মেডিকেল টিমকে কল করবেন। আমাদের টেস্টের ফেসিলিটিও থাকবে, যে ব্লাড সিরাম থেকে আমরা বুঝতে পারি কোনো স্টেরয়েড ব্যবহার করা হয়েছে কিনা। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, পশুর রক্ত পরীক্ষা করে স্টেরয়েড ব্যবহারের তথ্য যাচাই সম্ভব নয়। যখন খুব ট্রেস অল্প পরিমাণে দেওয়া হয়, সেটা হচ্ছে যে আস্তে আস্তে সেটা হচ্ছে যে ব্লাডে যেতে পারে, কিন্তু যখন লং টাইম দেওয়া হয় তখন কিন্তু সেটা ব্লাডে কোনোভাবে এটা ডায়াগনোসিস করা সম্ভব না স্টেরয়েড আছে কিনা, কারণ স্টেরয়েডটা জমা হয়েছে যে মাসলে। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও ঢাকার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পরিচালিত সাম্প্রতিক এক গবেষণা বলছে, জেনে বা না জেনে দেশের অর্ধেকের বেশি খামারি কোরবানির অন্তত 3 মাস আগে গরু কিনে খাবারে গ্রোথ হরমোন ব্যবহার করছেন। এতে মানুষের শরীরে টিউমার, ক্যান্সার, কিডনি জটিলতা সহ মারাত্মক রোগ তৈরি হচ্ছে। সবচেয়ে ব্যাপার হচ্ছে যে ভেটেরিনারি যে ড্রাগগুলো আছে সেগুলো অবশ্যই দেশে যে একজন ভেটেরিনারিয়ান প্রেসক্রিপশন ছাড়া যাতে কোনোভাবে এদের বিক্রি না করতে পারে, স্পেশালি অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড যেগুলো, এটাকে একদম স্ট্রিক্টলি মনিটরিংয়ে আনতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপদ এবং বিজ্ঞান ভিত্তিক পশু মোটাতাজাকরণ শুধুমাত্র খামারের লাভই নিশ্চিত করে না, এটি নিশ্চিত করে জনস্বাস্থ্য এবং খাদ্য সুরক্ষাও। তাই কোরবানির বাজারে শুধুমাত্র বড় গরু নয়, মানুষের সচেতনতাই এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ পরীক্ষা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। মহিষের নাম ডোনাল্ড ট্রাম্প। নারায়ণগঞ্জের একটি খামারে গোলাপি রঙের এই মহিষ এখন সবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। এলবিনো প্রজাতির এই মহিষটি দেখতে প্রতিদিনই ভিড় করছেন অনেকেই। কোরবানির ঈদ ঘিরে প্রতি বছরই পশুর নামকরণ নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায় খামারিদের মাঝে। এবারও এর ব্যতিক্রম হয়নি। এবার পশুর বাজারে আলোচনার জন্ম দিয়েছে ডোনাল্ড ট্রাম্প নামের এক গোলাপি মহিষ। নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় রাবেয়া অ্যাগ্রো ফার্মে নানা প্রজাতির পশুর পাশাপাশি এলবিনো প্রজাতির এই মহিষটির লালন পালন করা হয়। ব্যতিক্রমী রং ও বৈশিষ্ট্যের কারণে সবার নজর কেড়েছে মহিষটি। এটা আমরা 7, 8, 9 মাস ধরে আনা হয়েছে, যা এটা সুন্দর চুলের জন্য। ডোনাল্ড ট্রাম্পে আনার পর থেকে আমরা প্রতিদিন 4 বার করে গোসল করাই। ঘাস, খের, মিক্সচার দেওয়া হয়। তারপরে ওনার ভিতরে যে মায়াটা আমগো আছে, অন্য ভিতরে এত মায়া নাই। এটিকে দেখতে প্রতিদিন ভিড় করেন অনেকে। কুরবানি দেখ যে পশু কুরবানি দেয়, সেখানে ফেসবুকের ভিতরে যে ভাইরাল যে ডোনাল্ড ট্রাম্পের যে একটা মহিষ আছে, আমরা ফ্রেন্ড সার্কেল নিয়ে আমরা অবশ্যই আসছি। ব্যতিক্রমী এরকম মহিষ আমি এর আগে কখনো দেখি নাই। মহিষটির বয়স 4.5 বছর। গত কোরবানির ঈদে রাজশাহী থেকে কিনে এটিকে লালন পালন করা হয় এই ফার্মে। ডোনাল্ড ট্রাম্প নামটা দিছে আমার ছোট ভাই, বেসিক্যালি ওর চুলটার কারণে। ওর চুলটা আপনি দেখবেন, ওর চুলটা কিন্তু লাল প্লাস সামনের দিকে একটু ঝুঁকানো, এই কারণে আর কি ওর নামটা ডোনাল্ড ট্রাম্প দেওয়া হয়েছে। আসলে একটা এলবিনো জাতের মহিষ, এগুলা ইন্ডিয়া থেকে আমাদের দেশে আসছে এবং আমার এটা সংগ্রহ করা হাট থেকে। মহিষটির খাবার তালিকাও বেশ সমৃদ্ধ। নিয়ম করে ভুট্টা, সয়াবিন, খৈল, গমের ভুসি, তিলের খৈল, ধানের কুড়া, খড় ও ঘাস খাওয়ানো হয়। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। ঈদুল আজহা উপলক্ষে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান 25 মে থেকে 31 মে পর্যন্ত বন্ধ থাকবে। তবে জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠানের কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। আজ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নেবে। আদালতের কার্যক্রমের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, বেসরকারি খাতের প্রতিষ্ঠান ও কলকারখানায় ছুটি ঘোষণার ক্ষেত্রে বাংলাদেশ শ্রম আইন 2006 অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।
ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে রাজধানীর যানজট সমস্যা নিরসনে সমন্বিত পরিকল্পনা, আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা, গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে। সভায় ব্যাটারি চালিত রিকশার কর আরোপ সহ বেশ কয়েকটি বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, 3 সন্তান এবং শ্যালক হত্যায় অভিযুক্ত ফোরকান পদ্মা সেতু থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। মেহেরপুর থেকে তার মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বিকেলে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুদ্দিন প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছেন। বলেছেন, মেহেরপুরে বাসের এক হেলপারের কাছ থেকে ফোরকানের মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। বর্ষিয়ান রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে শেষ শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রামের সর্বস্তরের মানুষ। আজ সকাল 11টায় নগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় নামাজে জানাজার পর তাঁকে গ্রামের বাড়ি মিরসরাইতে নেওয়া হয়। সেখানে বাদ আসর তৃতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জানাজায় অংশ নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র শাহাদাত হোসেন বলেছেন, মন্ত্রী হিসেবে অবদানের জন্য চট্টগ্রামবাসী সব সময় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে স্মরণ করবে। আওয়ামী লীগের নেতাকর্মী ছাড়াও হাজার হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন মোশাররফ হোসেনের জানাজায়। (2026) সালের ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার 12,83,23,240 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,52,12,731 জন আর নারী ভোটার 6,31,09,666 জন। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এনআইডি শাখার মহাপরিচালক AHM আনোয়ার পাশা স্বাক্ষরিত এক তালিকা প্রকাশ করা হয়। 2025 সালের 18 নভেম্বর পর্যন্ত দেশে ভোটার ছিল 12,76,95,183 জন। 2026 সালের হালনাগাদ তালিকায় ভোটার বেড়েছে 6,28,300 জন। দেশের টেলিভিশন সাংবাদিকতায় সম্পাদকীয় স্বাধীনতা এবং নৈতিক সাংবাদিকতা নিশ্চিতের লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে টেলিভিশন এডিটর্স কাউন্সিল। আজ রাজধানীর একটি হোটেলে সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বাংলাভিশনের প্রধান সম্পাদক ও বার্তা প্রধান আব্দুল হাই সিদ্দিক আহ্বায়ক এবং সময় টেলিভিশনের সিইও সৈয়দ জুবায়ের আহমেদ বাবু সদস্য সচিব মনোনীত হয়েছেন। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন ডিবিসি নিউজের সম্পাদক লোটন একরাম, 71 টেলিভিশনের বার্তা প্রধান ও সিইও শফিক আহমেদ, বৈশাখী টেলিভিশনের বার্তা প্রধান জিয়াউল কবির সুমন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক মুস্তফা আকমল, চ্যানেল 9-এর নির্বাহী সম্পাদক মোহাম্মদ ফরহাদুল ইসলাম ফরিদ, জিটিভির বার্তা প্রধান গাউসুল আজম বিপু এবং দেশ টেলিভিশনের বার্তা প্রধান মহিউদ্দিন আহমেদ। সভায় 24টি টেলিভিশনের প্রতিনিধিরা অংশ নিয়েছেন। পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী সন্ত্রাস ও দলীয় কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে প্রধান বিচারপতির এজলাসে আইনি লড়াইয়ে নেমেছেন বিরোধী দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সকালে কালীঘাটের বাসভবন থেকে আইনজীবীর কালো পোশাক পরে বেরিয়ে পড়েন রাজ্যের সদ্য সাবেক মুখ্যমন্ত্রী। 10টার কিছু পরে কলকাতা হাইকোর্টের মূল ফটক দিয়ে প্রবেশ করেন তৃণমূল নেত্রী। আদালত চত্বরে তাঁকে ঘিরে তৈরি হয় ব্যাপক কৌতূহল। বহু আইনজীবী, দলীয় কর্মী এবং সাধারণ মানুষ তাকে এক নজর দেখার জন্য ভিড় করেন। তবে কোনো মন্তব্য না করেই সোজা প্রধান বিচারপতির সুজয় পালের এজলাসের দিকে চলে যান মমতা। এবারের বিধানসভা নির্বাচনের মাধ্যমে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের 15 বছরের শাসনের অবসান ঘটে এবং ভারতীয় জনতা পার্টি বিজেপি ক্ষমতায় আসে। যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনে অনুষ্ঠিত হয়েছে 10ম আন্তর্জাতিক ম্যারাথন। বেথলেহেম ও গাজা উপত্যকায় একযোগে আয়োজিত হয় এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন 13,000-এর বেশি ক্রীড়াবিদ। যুদ্ধের মধ্যেও প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে ফিলিস্তিনি আন্তর্জাতিক ম্যারাথন। সম্প্রতি বেথলেহেম ও গাজায় এই আয়োজনে 75টি দেশের 1000 প্রতিযোগী সহ মোট অংশগ্রহণকারী ছিল 13,000-এরও বেশি।
গাজায় ইসরায়েলি অভিযানের কারণে 2 বছর বন্ধ ছিল বার্ষিক এই ম্যারাথন প্রতিযোগিতা। ফিলিস্তিনি জনগণের অদম্য মনোবল আর জাতীয় ঐক্যের এক শক্তিশালী বার্তা বিশ্ব দরবারে পৌঁছে দিতেই এই আয়োজন। অংশগ্রহণকারীদের মধ্যে শিশু, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিও ছিল। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা, আমি প্রথম হয়েছি। যারা অংশ নিয়েছেন তাদের সবার সাফল্য কামনা করছি। আয়োজকরা বলছে এটি কেবল প্রতিযোগিতা নয়, ধ্বংসের মাঝে টিকে থাকার লড়াই। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি রাতের দীপ্ত সংবাদ। শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। বেইজিংয়ে ডোনাল্ড ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠক, পরস্পরের প্রশংসা করলেন দুই নেতা। তাইওয়ান বিষয়ে হস্তক্ষেপ না করতে যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দিল পরাশক্তি চীন। টিসিবির পণ্য নিম্ন আয়ের মানুষের জন্য স্বস্তি নিয়ে এলেও অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা, নষ্ট হচ্ছে কাজের সময়। লোকবল সংকটের কথা বলছে সরকারি এ প্রতিষ্ঠান। আমাদের নিজস্বভাবে লোক দিয়ে মাপানো হয়, তারপরে দেওয়া হয়, এই জন্য একটু সমস্যা হয়। গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার ঘটনায় ইনুর বিচার শেষ। যে কোনো দিন রায়। শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় দীপুমণি, বাবু ও রূপাকে গ্রেপ্তার দেখানো হলো। শাপলা চত্বরে যে ঘটনাটা ঘটবে, তিনি আগে থেকেই এই টোটাল মেকানিজমের মধ্যে জড়িত ছিলেন। দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু ঠেকানো যাচ্ছে না। 24 ঘন্টাতে আরও 7 শিশুর প্রাণ গেল। নতুন করে 1,500-এর বেশি রোগী আক্রান্ত। 2 মাসে মোট 439 শিশুর মৃত্যু। ঈদ সামনে রেখে বিভিন্ন খামারে চলছে পশু মোটাতাজাকরণের ব্যস্ততা। অনেক খামারের বিরুদ্ধে রয়েছে ক্ষতিকর ওষুধ ব্যবহারের অভিযোগ। সরকারের নজরদারি অপর্যাপ্ত। ভেটেরানের যে ড্রাগগুলো আছে সেগুলো অবশ্যই দেশে যে একজন ভেটেরারিয়ান প্রেসক্রিপশন ছাড়া যাতে কোনোভাবে এদের বিক্রি না করতে পারে, স্পেশালি অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড যেগুলো, এটাকে একদম স্ট্রিক্টলি মনিটরিংয়ে আনতে হবে। ইসরায়েলি আগ্রাসনের 2 বছর পর ফিলিস্তিনে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ম্যারাথন। বেথলেহেম ও গাজা উপত্যকায় এই আয়োজনে অংশ নিল 13,000-এর বেশি ক্রীড়াবিদ। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।